ফাল্গুন মাসের হিমেল হাওয়া বইছে, আকাশে পূর্ণিমার আলো, চারদিকে শঙ্করধ্বনি, মন্দির চত্বরে ঢোল করতালের শব্দ। সারা শহর আজ শিবরাত্রির আনন্দে মাতোয়ারা। বিশাল শিব মন্দিরের সামনে হাজার হাজার ভক্তদের ভিড়। কেউ মাথায় জল নিয়ে আসছে গঙ্গা থেকে, কেউ মহাদেবের মাথায় দুধ ঢালছে, কেউ বা জপ করছে ওম নমঃ শিবায়। মন্দিরের বাইরে কড়া নিরাপত্তা, পুলিশের ব্যারিকেড, কাঁধে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে কনস্টেবলরা। নজর রয়েছে যেন কোনোরূপ কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ প্রতি বছর এই সময় বিশাল জনসমাবেশ ঘটে এখানে। তারই সঙ্গে কিছু অসাধু ব্যক্তিদের আগমনও হয় এখানে। চোর ছিনতাইকারীদের আনাগোনাও বেড়ে যায়। শহরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি সাহেব সৌরভ চট্টোপাধ্যায় নিজেই আজ রাত্রে দায়িত্ব পালন করছেন। তিনি একজন চৌখস অফিসার। 38 বছর বয়সেই তার সুনাম ছড়িয়ে পড়েছে। কঠোর শৃঙ্খলা পরায়ণ এবং অপরাধীদের জন্য রীতিমতো আতঙ্ক। তার নেতৃত্বেই এই শহর অপরাধ মুক্ত হয়েছে। কিন্তু আজকের রাতটাই তার জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে। যে রাত তার আত্মাকে নাড়িয়ে দেবে তাকে একজন পুলিশ নয়, একজন সন্তান হিসেবে নিজের দায়িত্বের কথা মনে করিয়ে দেবে। সৌরভ মন্দির চত্বরে হাঁটছিলেন, একবার এক এক জায়গায় গিয়ে পর্যবেক্ষণ করছিলেন। আচমকা হেড কনস্টেবল মহেশ দৌড়ে এলো, কপালে চিন্তার রেখা। স্যার, একটা সমস্যা হয়েছে। সৌরভ ভুরু কুঁচকে তাকালেন। কি হয়েছে? মন্দিরের প্রথম ফাটকের সামনে একজন বৃদ্ধ বসে আছেন, ভিক্ষে করছেন। খুব দুর্বল অবস্থা, ভক্তদের চলাচলে অসুবিধা হচ্ছে, একজন অভিযোগ করছে। সৌরভ বিরক্ত হলেন। ভিক্ষুক সরানোটা তো তোমাদের কাজ, আমাকে ডাকলে কেন? মহেশ একটু ইতস্তত হয়ে বললেন, স্যার, অন্য ভিখারিদের মতো মনে হচ্ছে না মানুষটাকে। ওনার চেহারায় কেমন একটা রাজকীয় ভাব আছে। আর আমি একটু আগে ওনার মুখটা স্পষ্ট করে দেখতে পেয়েছি। ওনাকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে যে আমি আপনার কাছেই কখনো না কখনো ওনাকে দেখেছি। আমার কাছে? সৌরভ বিস্মিত হলেন। মহেশ মাথা নিচু করলেন। স্যার, একবার এসে দেখুন না, আমি নিশ্চিত উনি আপনাকে দেখে নিশ্চয় চিনতে পারবেন, অথবা আপনি ওনাকে দেখে চিনতে পারবেন। সৌরভের হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগল, কিছুটা সন্দেহ, কিছুটা অজানা আতঙ্ক। তিনি দ্রুত পা চালিয়ে গেলেন প্রধান ফাটকের দিকে। মন্দিরের প্রবেশপথে বড় বড় লোহার গেট। সেখানেই একটা কোণে বসে আছেন এক বৃদ্ধ। শরীরে ময়লা শার্ট, পরনে ছেঁড়া ধুতি, পায়ে জুতো নেই। চোখ দুটো কোঠরের মধ্যে ঢুকে গেছে, ত্বক কুঁচকে গেছে, গালের হাড় বেরিয়ে আছে। পাকা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, কাঁধ অবধি চলে এসেছে। তার সামনে কিছু ভক্তেরা কয়েন ও খাওয়ার রেখে গেছে। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নিচু করে বসে আছেন। মাঝে মাঝে কাপা হাতে খাবার কুড়িয়ে নিচ্ছেন। সৌরভের বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হলো। তার মনে হলো চেহারাটা খুব চেনা। তিনি ধীরে ধীরে বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়ালেন। বৃদ্ধ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মৃদুস্বরে বললেন, বাবু, কিছু প্রসাদ দেবেন? সারা দিন কিচ্ছু খাইনি। সেই কণ্ঠস্বর। সৌরভের শরীরের রক্ত যেন জমে গেল, চোখ বড় বড় হয়ে গেল। তার দৃষ্টি ধীরে ধীরে স্পষ্ট হলো। এই মানুষটি তো তার বাবা, রমেশ চট্টোপাধ্যায়। সৌরভের মস্তিষ্ক কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। তিনি হাঁটু গেড়ে বসে পড়লেন। বাবা! বৃদ্ধ চমকে গেল। কয়েক সেকেন্ড তাকে অপলক দৃষ্টিতে দেখতে লাগলেন। তারপর চোখের পাতায় জল চিকচিক করতে লাগলো। তুই আমার সৌরভ? সৌরভ হতভম্ব হয়ে বাবার হাত ধরলেন। সেই হাত একসময় কত শক্ত ছিল,
আজ যেন কেবল হাড় আর চামড়া হয়ে গেছে। তিনি গলার স্বর শক্ত রাখার চেষ্টা করলেন। বাবা, তুমি এখানে কি করছো? বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছো কেন? বৃদ্ধ মাথা নিচু করলেন। কয়েক ফোঁটা অশ্রু ধুলোয় পড়ে গেল। বৃদ্ধাশ্রম ভালো লাগছিল না রে। মনে হলো মহাদেবের মন্দিরে এলে হয়তো একটু শান্তি পাব। সৌরভের হৃদয়ে প্রচণ্ড যন্ত্রণা অনুভব হলো। কিন্তু বাবা, তুমি ভিক্ষে করছো কেন? বৃদ্ধ একটু হাসলেন। ভিক্ষা না রে, ভিক্ষা করছিলাম না। মহাদেবের নাম করে মানুষের কাছে একটু প্রসাদ চেয়েছিলাম, শুধু শিবরাত্রির জন্য। সৌরভ কিছু বলতে পারছিল না। তার চোখ ছলছল করছিল। কিন্তু তিনি একজন পুলিশ অফিসার, প্রকাশ্যে কাঁদতে পারেন না। হঠাৎ চারপাশের মানুষ ভিড় জমাতে লাগলো। কেউ ফিসফিস করছিল, এটা কি সত্যি এসপি সাহেবের বাবা? সৌরভের শরীরে বিদ্যুৎ খেলে গেল। এত বছর ধরে অপরাধীদের শাস্তি দিয়েছে, কিন্তু আজ বুঝতে পারলেন তিনি নিজেই এক অপরাধ করেছেন। নিজের বাবাকে সঠিকভাবে দেখার সময় পাননি। বৃদ্ধাশ্রমে রেখে নিশ্চিন্ত হয়েছিলেন, কিন্তু বাবা সেখানে ভালো ছিলেন না। শিব মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে এসপি সৌরভ চট্টোপাধ্যায় এখনও বিস্ময়ে বিমূঢ় হয়ে আছেন। কয়েক মুহূর্ত আগেও তিনি ছিলেন শহরের সবথেকে শক্তিশালী পুলিশ অফিসার, যার প্রতিটি আদেশে শত শত পুলিশ কনস্টেবল কাজ করে। অথচ এখন তিনি যেন এক অসহায় সন্তান, যার সামনে বসে আছেন তার বৃদ্ধ পিতা, একটি ছেঁড়া ধুতি আর ভিক্ষুকের বেশে। চারপাশের মানুষের কৌতূহলী দৃষ্টি। অনেকেই ফিসফিস করছেন, এ কি করে সম্ভব? শহরের অফিসার সুপারের বাবা ভিক্ষা করছে। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও তুলতে শুরু করলো। সৌরভ আর সহ্য করতে পারলেন না। ভিড়ের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, সবাই যার যার কাজে ফিরে যান। লোকজন একটু পিছিয়ে গেল, কিন্তু কৌতূহল তাদের চোখে তখনও বর্তমান। সৌরভ দ্রুত বাবার হাত ধরলেন। বাবা, তুমি বৃদ্ধাশ্রম থেকে এইভাবে একা একা চলে এলে কেন? আমাকে একবার জানাতে পারতে। বৃদ্ধ রমেশ চট্টোপাধ্যায় মুখ নামিয়ে ফেললেন। তার গলায় যেন আটকে আছে হাজার অশ্রু। কথাগুলো মুখ থেকে বেরোতে চাইছে না। সৌরভ বাবার কাঁধে হাত রাখলেন। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত নরম স্বর, যেন নিজের ভুলের শাস্তি দিচ্ছে নিজেকে। চলো বাড়ি যাই বাবা, তুমি আর একা থাকবে না। বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুললেন। সেই চোখে ছিল দীর্ঘশ্বাসের ছাপ, এমন কিছু যা বহু বছর ধরে জমা রয়েছে। তিনি মৃদু কণ্ঠে বললেন, বাড়ি? কোন বাড়ি রে সৌরভ? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে ছিল এক দীর্ঘশ্বাস, এক গভীর দুঃখবোধ। সৌরভ হতভম্ব হয়ে গেল। বাবা, তুমি এসব কি বলছো? আমার বাড়ি আছে, তোমার বাড়ি আছে। বৃদ্ধ একটু হাসলেন, খুবই করুণ সেই হাসি। তারপর আস্তে আস্তে বলতে শুরু করলেন, একটা সময়ে সত্যি আমার বাড়ি ছিল, যেখানে তুই ছোটবেলায় খেলা করতিস, যেখানে তোর মা রান্না করত, যেখানে আমি সারা দিন অফিসের কাজের শেষে সন্ধ্যায় তোর জন্য মিষ্টি নিয়ে আসতাম, তোর জন্য চকলেট নিয়ে আসতাম। কিন্তু সে বাড়ি কি আর আছে রে? সৌরভ নিঃশব্দে শুনছিলেন। তোর মা যখন চলে গেলেন তখন প্রথমবার বুঝেছিলাম বাড়ি শুধু দেওয়াল আর ছাদের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষ যখন একা হয়ে যায় তখন চারপাশের চেনা দেওয়ালগুলো পর হয়ে যায়। কিন্তু বাবা, সৌরভ কিছু বলতে চাইছিলেন, তবে রমেশ চট্টোপাধ্যায় হাত তুলে থামিয়ে দিলেন। আমি জানি তুই আমাকে ফেলে দিসনি। তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলিস ভালো থাকার জন্য। তোর নিজের সংসার আছে, কাজ আছে, দায়িত্ব আছে, আমি বুঝতে পারি। কিন্তু তুই কি জানিস বৃদ্ধাশ্রম মানেই কেমন জীবন?
সেখানে অনেক বৃদ্ধ বৃদ্ধা আছে যাদের সন্তানেরা দেশে বিদেশে বড় অফিসার, বড় ব্যবসায়ী। কেউ কেউ বছরে একবার আসে, কেউ আসে না, কেউ শুধু টাকা পাঠিয়ে দেয় আর ভাবে তারা তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু বাবা, বৃদ্ধাশ্রমে তো ভালো যত্ন নেওয়া হয়, আমি খোঁজ নিতাম সব সময়। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়লেন। যত্ন আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে রে। আমাকে কেউ কষ্ট দেয়নি, কিন্তু তুই কি জানিস সেই ছোট্ট ঘরের জানালা দিয়ে প্রতিদিন আমি কি দেখতাম? পাশের বাড়ির এক বারান্দায় বসে একজন বৃদ্ধ তার ছেলের সাথে গল্প করছে, তার নাতির সাথে খেলা করছে। আমি তখন চুপচাপ বসে থাকতাম, ভাবতাম আমারও যদি এমন কেউ থাকতো। সৌরভের বুকের ভেতরে যেন কেউ ছুরি ঢুকিয়ে দিচ্ছিল, তার এমন অনুভব হচ্ছিল। তিনি প্রচণ্ড অপরাধ বোধে ভুগতে লাগলেন। বৃদ্ধ একটু থামলেন, তারপর চোখের জল মুছে বললেন, তাই একদিন ঠিক করলাম আর নয়। তোর মা বেঁচে থাকলে আমাকে এইভাবে একা থাকতে দিত না, তাই বেরিয়ে পড়লাম। সৌরভ দ্রুত বললেন, কিন্তু বাবা, তুমি কি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? বললে কি তুই অনুমতি দিতিস? বৃদ্ধাশ্রম ছেড়ে চলে আসার পর আমি এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বেশি দিন থাকা হলো না। তারপর এই মন্দিরের সামনে এসে বসেছিলাম। দেখলাম কত মানুষ আসে শিবরাত্রির রাতে, তাদের সবার মনের আশা পূরণ করতে, তাদের সবার মনের কথা মহাদেবকে জানাতে। কেউ সংসারের শান্তি চাইছে, কেউ রোগ মুক্তির জন্য প্রার্থনা করছে। কিন্তু আমি কিছু চাইনি, শুধু একটু মানুষের কথা শুনতে চেয়েছিলাম। সৌরভ স্তব্ধ হয়ে গেলেন। তিনি যে নিজের বাবার সম্পর্কে এতটা অজ্ঞ ছিলেন সেটা বিশ্বাস করতে পারছিলেন না। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আমি এখানে কোনো অপরাধ করিনি সৌরভ, শুধু চেয়েছিলাম মহাদেবের সামনে বসে একটা রাত কাটাতে। তবে ভিক্ষা করিনি রে। কেউ এসে কিছু দিলে নিয়েছি, আমি ক্ষুধার্ত ছিলাম তাই। কিন্তু এখন দেখছি তুই আমার সামনে এসে দাঁড়িয়ে আছিস, মহাদেব আমার প্রার্থনা শুনেছে রে। বৃদ্ধের চোখ জলে ভরে গেল। সৌরভ এই প্রথম নিজেকে খুব ছোট মনে করলেন। তিনি এত বছর ধরে শহরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন, কিন্তু নিজের বাবার একাকিত্ব বুঝতে পারেননি। তিনি শক্ত হাতে বাবার হাত ধরে বললেন, বাবা, তুমি আমার সাথে চলো, আমার বাড়ি তোমারই তো বাড়ি, তুমি আর একা থাকবে না। বৃদ্ধ কিছুই বললেন না, শুধু সন্তানের কাঁধে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সৌরভ বুঝতে পারলেন একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে। সেটার জন্য টাকা পয়সার দরকার হয় না, দরকার হয় সময় আর ভালোবাসার। শিব মন্দিরের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছিলেন এসপি সৌরভ চট্টোপাধ্যায়। এক হাতে বাবার হাত শক্ত করে ধরে রেখেছেন, যেন আর কখনো হারিয়ে যেতে না পারেন। রাত গভীর হচ্ছে, কিন্তু সৌরভের মনে আজ এক অজানা আলো জ্বলছে। বহু বছর পর বাবার হাতের উষ্ণতা অনুভব করেছে তিনি, কিন্তু সেই উষ্ণতার মাঝে কোথাও এক শীতলতা লুকিয়ে আছে, একটা কঠিন বাস্তবতা যা এতদিন তিনি এড়িয়ে গেছেন। গাড়ির দরজা খুলে বাবাকে বসালেন তিনি, নিজেও উঠে বসলেন পাশে। বাবার মুখের দিকে তাকালেন। রমেশ চট্টোপাধ্যায় জানালার বাইরে তাকিয়ে আছেন। শিব মন্দিরের উজ্জ্বল আলো এখনও তার চোখে প্রতিফলিত হচ্ছে। সৌরভ নরম গলায় বললেন, বাবা, এতদিন একা কিভাবে কাটিয়েছ? বৃদ্ধ একটু করুণভাবে হাসলেন। একলা মানুষ কখনো সত্যি একা হয় না রে, তার স্মৃতিরা থাকে, তার কষ্টের মুহূর্তগুলো থাকে। এভাবেই একদিন সেই স্মৃতিগুলোই তার সঙ্গী হয়ে যায়। সৌরভ বুঝতে পারলেন বাবা কোনো অভিযোগ করছেন না, শুধু তার জীবনের কঠিন সত্যটুকু বলছেন। বৃদ্ধাশ্রমে থাকতে অন্যদের দেখে মনে হতো, আমিও যদি তোর মায়ের সঙ্গেই চলে যেতাম তাহলে বোধহয় ভালো হতো,
কিন্তু তুই তো আছিস, তাই বেঁচে থাকার চেষ্টা করেছি। সৌরভ এবার মুখ লুকিয়ে ফেললেন। তার বুকের ভেতরে কান্না যেন নিজের বাঁধ মানছিল না। বাবা, আমি খুব খারাপ ছেলে। বৃদ্ধ এবার তাকালেন ছেলের দিকে, একটু থেমে বললেন, না রে, তুই খুব ভালো ছেলে, কিন্তু তুই যা ভাবিস জীবন সব সময় সেভাবে চলে না। সৌরভ চুপ করে রইলেন। মনে পড়তে লাগলো পুরনো দিনের কথা, সেই দিনগুলো যখন বাবা সব সময় তার পাশে ছিলেন। সৌরভ যখন ছোট ছিল তখন রমেশ চট্টোপাধ্যায় ছিলেন একটি সরকারি দপ্তরের সাধারণ কেরানি। বেতন বেশি ছিল না, কিন্তু ছেলের পড়াশোনায় কোনো অভাব রাখেননি। প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে ছেলেকে কোলে নিয়ে গল্প শোনাতেন। রামায়ণ, মহাভারত আর পুরনো লোককথার গল্পগুলো যেন জীবন্ত হয়ে উঠত তার কণ্ঠে। কিন্তু সেই ছোট্ট সৌরভ বুঝতে পারত না বাবার মুখের হাসি থাকলেও তার কপালে চিন্তার ভাঁজ কেন থাকে। মাসের শেষে যখন টাকার অভাব দেখা দিত তখন মা আর বাবা নিজের চাহিদা কমিয়ে দিতেন, কিন্তু সৌরভের পড়ার জন্য কোনো রকম কমতি হতো না। একবার ছেলেবেলায় তার নতুন ব্যাগ দরকার ছিল স্কুলের জন্য, কিন্তু বাবার কাছে তখন টাকা ছিল না। বাবা কিভাবে যেন ব্যবস্থা করেছিলেন। পরে একদিন দেখেছিল বাবা তার পুরনো ঘড়িটা বিক্রি করে দিয়েছে। আজ এত বছর পর সেই দিনটার কথা মনে পড়তেই সৌরভের বুকটা ফেটে গেল। সময় গড়াতে লাগলো। সৌরভ পুলিশ একাডেমিতে সুযোগ পেল। বাবার স্বপ্ন সত্যি হলো, কিন্তু সেই সঙ্গে দূরত্বও বাড়তে লাগলো। সৌরভ ব্যস্ত হয়ে পড়লেন চাকরির প্রশিক্ষণে। তার দিন কাটতো কঠোর অনুশীলনে, আর বাবা কাটাতেন একাকিত্বে। মা মারা যাওয়ার পর সেই একাকিত্ব আরও গভীর হয়ে গেল। বছর 2 পর সৌরভ যখন পুলিশ সুপার হিসেবে পোস্টিং পেল তখন বাবাকে নিজের সাথে নিয়ে যাওয়ার কথা ভাবেননি। ভেবেছিলেন বৃদ্ধাশ্রমেই ভালো হবে, যেখানে বাবার সঙ্গী থাকবে। কিন্তু তিনি কখনো বুঝতে পারেননি বৃদ্ধাশ্রমে মানুষ যতই ভালো থাকুক সেই একাকিত্বের যন্ত্রণা কেউ ঘোচাতে পারে না। বাবার মুখের দিকে তাকিয়ে আজ মনে হলো তিনি কত বড় ভুল করেছিলেন। গাড়ি এবার বাড়ির সামনে এসে থামল। সৌরভ ধীরে ধীরে বাবার দিকে তাকিয়ে বললেন, বাবা, এবার থেকে আমি তোমার যত্ন নেব। বৃদ্ধ মৃদু হাসলেন। ছেলে তার বাবার যত্ন নেবে, এটাই তো হওয়ার কথা, তাই না? বাবার কথা শুনে গৌরব মাথা নিচু করে ফেললেন। বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতেই স্ত্রী অর্পিতা অবাক হয়ে গেল। তিনি কখনো ভাবেননি শ্বশুরমশাই একদিন আবারও এই বাড়িতে ফিরে আসবেন। বাবা এসেছেন। গৌরব মৃদু হেসে বললেন, হ্যাঁ, এবার আর কোথাও যাবেন না, এটাই ওনার ঘর। অর্পিতা মুখ খুলতে গিয়েও কিছু বললেন না। আস্তে করে শ্বশুর মশাইয়ের জন্য জল নিয়ে এলেন। বৃদ্ধ চেয়ারে বসলেন। এতদিন পর নিজের সন্তানের বাড়িতে ফিরে এলেন, কিন্তু কোথাও যেন ওনার মনে শূন্যতা রয়ে গেল। সৌরভ বললেন, বাবা, আমি চাই তুমি এখানে সুখে থাকো। আমি সব কিছু নতুন করে শুরু করব। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, সুখ শুধু দেওয়াল আর ঘরের মধ্যে থাকে না সৌরভ, সুখ থাকে ভালোবাসায়। সৌরভ এবার বাবার হাত শক্ত করে ধরলেন। আমি সেই ভালোবাসা ফিরিয়ে আনবো বাবা। আমি তোমার ভুলে যাওয়া অতীতকে নতুন করে সাজাবো। এবার থেকে তুমি আর একা থাকবে না। সকালবেলা সূর্যের প্রথম আলো ঘরে জানালা দিয়ে প্রবেশ করেছে। অনেক বছর পর সৌরভের বাড়িতে আজ এক অন্যরকম উষ্ণতা এসেছে। রাতটা ভালোই কেটেছে, কিন্তু সৌরভ ঠিকঠাক ঘুমোতে পারেনি। বাবার অতীতের কথা ভেবে বারবার ঘুম ভেঙে গেছিল। বাবার ঘুম যেন না ভাঙে তার জন্য চুপচাপ উঠে পড়লেন। আস্তে আস্তে নিজের সমস্ত কাজ সারলেন। তারপর ধীরে ধীরে বাবার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। বৃদ্ধ বাবা শান্তভাবে ঘুমোচ্ছেন।
ঘরের এক পাশে রাখা কাঠের আলমারিতে এখনও সেই পুরনো বইগুলো রাখা আছে যা একসময় বাবা পড়তেন। হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলায় বাবা প্রতিদিন সকালে তাকে পড়তে বসাতেন। কড়া শাসন ছিল, কিন্তু সেই শাসনের পেছনে ভালোবাসার এক গভীর সমুদ্রও ছিল। সৌরভ নিজের মনকে প্রশ্ন করল, আজ বাবা কিভাবে এতটা একা হয়ে গেলেন? তিনি ধীরে ধীরে বাবার ঘরে ঢুকে তার পাশের চেয়ারে বসলেন। গভীর মনোযোগে বাবার মুখের দিকে তাকিয়ে থাকলেন। কতটা কষ্ট সয়েছেন তিনি। বৃদ্ধাশ্রমের একাকিত্ব, নিজের ছেলের অবহেলা, এই সব কিছু মিলিয়ে তার জীবন যেন এক দুঃসহ সংগ্রাম হয়ে উঠেছিল। সৌরভ এবার আস্তে করে বাবার হাত ধরলেন। বৃদ্ধ একটু নড়ে চড়ে উঠলেন, চোখ খুললেন ধীরে ধীরে। সৌরভ, তুই জেগে আছিস? হ্যাঁ বাবা, তোমার ঘুম ভালো হয়েছে? বৃদ্ধ একটু হাসলেন, তারপর বললেন, এতদিন পর তোর বাড়িতে ঘুমোলাম, মনে হচ্ছে যেন অনেক বছর পরে ঘরে ফিরলাম। সৌরভ চুপ করে রইলেন, মাথা নিচু করে বললেন, বাবা, আমি যদি তোমাকে অনেক কষ্ট দিয়ে থাকি তবে ক্ষমা করো। আমি বুঝতেই পারিনি আমি এতটা খারাপ ছেলে। রমেশবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। মানুষ সব সময় সব কিছু বুঝতে পারে না রে। আমি তোকে কখনো দোষ দিইনি, কিন্তু যখন বৃদ্ধাশ্রমে থাকতাম মাঝে মাঝে ভাবতাম আমি কি সত্যি এতটা অপ্রয়োজনীয় হয়ে গেছি। সৌরভের চোখে জল চলে এলো। এই কথাগুলো শুনে মনে হচ্ছিল কেউ তার হৃদয়ে ছুরি বসাচ্ছে। না বাবা, তুমি কখনো অপ্রয়োজনীয় ছিলে না। তুমি আমার জীবন, আমার অস্তিত্ব। আমি চাই না তুমি আর কখনো একা অনুভব করো। এবার থেকে সব কিছু ঠিক করব। বাড়ির সকলেই ধীরে ধীরে জেগে উঠল। অর্পিতা নিজের শ্বশুরমশাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে এলেন। সাধারণত তিনি খুব একটা কথা বলেন না, কিন্তু আজকে তিনি নিজের থেকেই এগিয়ে এলেন। বাবা, কেমন আছেন? বৃদ্ধ মৃদু হাসলেন, ভালো আছি মা। অর্পিতা চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি জানি আপনার মনে অনেক কষ্ট আছে, কিন্তু আমি সত্যিই চাই আপনি এখানে সুখে থাকুন। বৃদ্ধ এবার একটু অবাক হলেন। তিনি ভেবেছিলেন ছেলের বউ হয়তো তাকে সহজে গ্রহণ করবেন না, কিন্তু তার চোখের ভাষা আজ আন্তরিকতার ছোঁয়া প্রকাশ করছে। সৌরভ তখনই বললেন, বাবা, আমি চাই তুমি আবার আগের মতো জীবন কাটাও। সব সময় একা একা থেকো না, আবার নতুন করে জীবনে ফিরে আসো। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন, তারপর বললেন, কিন্তু কিভাবে? আমার তো এখন কোনো কাজ নেই, জীবনটাও শেষের দিকে। না বাবা, তোমার অভিজ্ঞতা আছে, তোমার শিক্ষা আছে। তুমি কি জানো বৃদ্ধাশ্রমে তোমার বন্ধুরা কত কিছু জানেন, কিন্তু তারা নিজেদের সেই অনুভবগুলোকে নতুন প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে পারেন না। তুমি চাইলে তোমার অভিজ্ঞতা দিয়ে অনেক তরুণদের সাহায্য করতে পারো। বৃদ্ধ কিছুক্ষণ ভেবে বললেন, তাই যদি হয় তাহলে আমি চাই বৃদ্ধাশ্রমে সবাই যেন ভালো থাকে। আমি যদি পারি তাহলে তাদের জন্য কিছু করতে চাই। সৌরভ এবার সত্যি খুশি ছিলেন। বাবাকে এবার নিছক এক বৃদ্ধ হিসেবে নয়, বরং এক অভিজ্ঞ মানুষ হিসেবে নতুন কিছু করার সুযোগ দিতে হবে। সেদিন বিকেলে সৌরভ নিজের গাড়ি নিয়ে বৃদ্ধাশ্রমে গেলেন। বাবার সঙ্গে ছিলেন। সেখানে গিয়ে সবাইকে দেখে রমেশ চট্টোপাধ্যায় আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তার পুরনো বন্ধুরা এসে জড়িয়ে ধরলেন। সৌরভ অবাক হয়ে দেখছিল সবাই তাকে কত ভালোবাসে। একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, তুমি আমাদের রেখে চলে গিয়েছিলে, আজ কেন ফিরে এসেছো রমেশ? রমেশবাবু একটু হেসে বললেন, আমি ফিরে এসেছি তোমাদের জন্য। তোমাদের কষ্ট বুঝতে পারি। আমি চাই তোমরা সবাই মিলে কিছু করো, যাতে এই বৃদ্ধাশ্রম শুধু অপেক্ষার জায়গা না হয়ে ওঠে, বরং জীবনকে নতুন করে গড়ার জায়গা হয়। সবাই চুপ করে গেল। তারপর এক বৃদ্ধ বললেন, কিন্তু আমরা করবোটা কি? সৌরভ এবার এগিয়ে এলেন। আপনারা সবাই শিক্ষিত, অভিজ্ঞ,
কেন না আমরা একটা শিক্ষা কেন্দ্র তৈরি করি, যেখানে নতুন প্রজন্ম আপনাদের কাছ থেকে শিখতে পারবে। আপনারা চাইলে গরিব বাচ্চাদের পড়াতে পারেন, নিজের জীবনের অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। সবাই একসঙ্গে উচ্ছ্বসিত হয়ে বললেন, এই প্রথমবার মনে হলো তাদের জীবনে নতুন অর্থ পাওয়া সম্ভব। রমেশবাবু ছেলের দিকে তাকালেন, চোখে জল, কিন্তু ঠোঁটের কোণে এক আশার হাসি। তুই আজ সত্যি বড় হয়ে গেছিস সৌরভ। সৌরভ বাবার হাত ধরে বলল, তুমি কখনো একা ছিলে না বাবা। আমি তোমাকে ভুলে গেছিলাম, কিন্তু এবার থেকে আর কখনো তা হবে না। সেদিন সন্ধ্যায় শিব মন্দিরে আবারও গিয়েছিলেন সৌরভ আর রমেশবাবু। শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে রমেশবাবু বললেন, ভগবান শিবের মতোই পিতার অবস্থান সন্তানের জীবনে অপরিসীম গুরুত্বপূর্ণ। বাবা মা যদি না থাকেন তাহলে জীবন আসলে শূন্য হয়ে যায়। গৌরব হাত জোর করে বললেন, আমি আজ বুঝতে পারলাম বাবা, সন্তানের সফলতা তখনই পূর্ণ হয় যখন সে তার বাবা মাকে জীবনের সবথেকে বড় আশীর্বাদ হিসেবে দেখে। সেদিনের পর থেকে সৌরভ শুধু একজন সফল এসপি নন, বরং একজন ভালো ছেলে হয়ে উঠেছিলেন। তিনি তার বাবাকে শুধুমাত্র নিজের বাড়িতে ফিরিয়ে আনেননি, বরং তার জীবনের নতুন অর্থও খুঁজে দিয়েছিলেন। বৃদ্ধাশ্রমের সেই পরিকল্পনা সত্যি হলো। রমেশ চট্টোপাধ্যায় ও তার বন্ধুরা মিলে ছোট্ট একটি পাঠশালা শুরু করলেন, যেখানে গরিব শিশুরা পড়াশোনা করতে আসতো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 1 বছর পর সৌরভের জীবন অনেক বদলে গেছে। বাবা রমেশ এখন আর সেই নিঃসঙ্গ বৃদ্ধ নন, যিনি বৃদ্ধাশ্রমের একাকিত্বে দিন কাটাতেন। তিনি এখন এক নতুন মানুষ, যার জীবনের শেষ অধ্যায়ও আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছে। বৃদ্ধাশ্রমের সেই ছোট্ট পাঠশালাটি এখন পরিপূর্ণ একটি শিক্ষা কেন্দ্র হয়ে উঠেছে, যেখানে শুধু গরিব শিশুরাই নয়, বরং সমাজের নানা স্তরের মানুষ এসে শিক্ষা গ্রহণ করছে। এখানে শুধুমাত্র পড়াশোনা হয় না, জীবনের অভিজ্ঞতা ও মূল্যবোধও শেখানো হয়। রমেশবাবু এখানে একজন শিক্ষকের ভূমিকা পালন করেন, যিনি বয়সের সীমাবদ্ধতাতে অতিক্রম করে নতুন প্রজন্মকে জীবনের প্রকৃত শিক্ষা দিচ্ছেন। তিনি শেখাচ্ছেন কিভাবে মূল্যবোধ, ধৈর্য, আত্মসম্মান রক্ষা করে জীবনে এগিয়ে যেতে হয়। এই 1 বছরে সৌরভও অনেক পরিবর্তিত হয়েছেন। অফিসের ব্যস্ততা, সমাজের নানা দায়িত্বের মাঝেও তিনি প্রতিদিন সময় বের করে বাবার সঙ্গে কিছুক্ষণ কাটান। আগে যা ছিল না, আজ তা এক রীতিতে পরিণত হয়েছে। সেদিন মহাশিবরাত্রি। 1 বছর আগের সেই রাতের কথা সৌরভের মনে পড়ছে বারবার। আজও শহরের বিশাল শিব মন্দিরের আলোকিত হাজার হাজার মানুষ পুজো দিতে এসেছে, কিন্তু এবার দৃশ্যটা অন্যরকম। এবার ভিখারিদের সারিতে তার বাবা নেই, বরং তিনি মন্দিরের অন্যতম মান্যগণ্য ব্যক্তি হিসেবে অতিথিদের মধ্যে বসে রয়েছেন। এই পরিবর্তন সৌরভের হৃদয়কে এক অন্য প্রশান্তি দিচ্ছে। হঠাৎ মন্দিরের প্রধান পুরোহিত মশাই ঘোষণা করলেন, আজ আমরা এমন একজন ব্যক্তিকে সম্মানিত করতে চাই, যিনি নিজের জীবনের কষ্টকে শক্তিতে পরিণত করে শত শত গরিব শিশুর ভবিষ্যৎ গড়ে তুলেছেন। আমাদের শ্রদ্ধেয় রমেশ চট্টোপাধ্যায় মহাশয়, যিনি আজকের সমাজে এক অনুপ্রেরণার প্রতীক। মঞ্চে উঠে দাঁড়ালেন বৃদ্ধ রমেশ চট্টোপাধ্যায়। হাত কাঁপছে, চোখ দুটো অশ্রু সজল, কিন্তু মুখে এক প্রশান্তির হাসি। চারপাশ থেকে করতালির শব্দ উঠল। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমার জীবনের অনেক সময় কেটেছে দুঃখে, কষ্টে, নিঃসঙ্গতায়। যখন আমি বৃদ্ধাশ্রমে ছিলাম তখন মনে হতো আমার জীবনের আর কোনো মূল্য নেই, কিন্তু আজ আমি বুঝেছি জীবন তখনই অর্থহীন হয় যখন আমরা নিজেকে মূল্যহীন মনে করি। তার কণ্ঠস্বর কেঁপে উঠল, কিন্তু তিনি থামলেন না। একজন বাবা মা কখনোই সন্তানদের বোঝা হতে পারে না।
আমাদের অস্তিত্বই তো তাদের অস্তিত্বের কারণ। কিন্তু দোষ কি শুধু সন্তানদের? আমাদেরও কি উচিত নয় নিজেদের মূল্য ধরে রাখা? এই পাঠশালার মধ্যে আমি শুধু সমাজের শিশুদের শিক্ষিত করছি না, বরং নিজের জীবনকেও নতুন করে গড়ে তুলছি। ততক্ষণে উপস্থিত সকলের চোখ ভিজে এসেছে। সৌরভের নিজেরও চোখে জল, কিন্তু তিনি গর্বিত। বাবা মঞ্চ থেকে নেমে এলে তিনি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি সত্যি অসাধারণ। রমেশবাবু গৌরবের দিকে তাকিয়ে বললেন, সন্তান যদি ভালো হয় তবে বাবার জীবনও সুন্দর হয়ে ওঠে রে। সেই রাতেই সৌরভ একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি বৃদ্ধাশ্রমের কাজকর্মকে আরও প্রসারিত করার জন্য একটি বড় দাতব্য সংস্থা খোলার সিদ্ধান্ত নিলেন। এই দাতব্য সংস্থার নাম রাখা হলো আশ্রয়, যেখানে শুধু বৃদ্ধরাই নয়, অবহেলিত শিশুরাও শিক্ষা পাবে, সমাজের ভালোবাসা পাবে। সিদ্ধান্তটা জানিয়ে বাবাকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসতেই হঠাৎ কয়েকজন পুলিশ সদস্য এসে দাঁড়ালেন। স্যার, আমরা একটা খবর পেয়েছি। সৌরভ অবাক হলেন। কি খবর? একজন কনস্টেবল বললেন, সারা শহরের মানুষ এখন জানে আপনি বৃদ্ধাশ্রমের উন্নতির জন্য কাজ করছেন। এই মন্দিরের অনেক ধনী ভক্ত ও উদ্যোক্তারা এগিয়ে আসতে চান। তারা এই প্রকল্পে বিনিয়োগ করতে চান যাতে ভবিষ্যতে এই সংস্থাটি আরও বড় হতে পারে। সৌরভ স্তব্ধ হয়ে গেলেন। বাবা পাশে দাঁড়িয়ে সব শুনছিলেন। তার চোখেও আনন্দের আলো ফুটে উঠল। সেদিন রাতে বাড়িতে ফিরে বাবা ছেলের পাশে বসলেন। তুই জানিস সৌরভ, একদিন আমি মনে করেছিলাম আমার জীবনের কোনো অর্থ নেই। আজ মনে হয় আমি সত্যিই বেঁচে আছি। সৌরভ বাবার হাত ধরলেন। তোমার জন্যেই তো আমি শিখতে পেরেছি বাবা। তুমি আমাকে শিখিয়েছ পরিবারকে কখনো অবহেলা করা উচিত নয়, ভালোবাসা ও দায়িত্ব কখনো ফেলে দেওয়া উচিত নয়। বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর হাসলেন। শুধু তুই না, আমার সমাজের প্রতিটা মানুষ যদি এটা বুঝতো, তাদের পৃথিবীটা আরও সুন্দর হতো। সে রাতে সৌরভ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। মহাশিবরাত্রির রাত, আকাশে চাঁদ ঝলমল করছে। মনে হচ্ছে যেন ভগবান শিব স্বয়ং আশীর্বাদ করছেন। বন্ধুরা, এই কাহিনী কোনো কল্পকাহিনী নয়, বরং প্রতিটি পরিবারের বাস্তব চিত্র। যদি আপনার বাবা মা বেঁচে থাকেন তাহলে তাদের ভালোবাসুন, যত্ন করুন। যদি তারা না থাকেন তবে তাদের আত্মার শান্তি প্রার্থনা করুন, কারণ পৃথিবীর সবথেকে বড় আশীর্বাদ হলো বাবা মা। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো? এই কাহিনী যদি আপনাদের অন্তরকে ছুঁয়ে যায় তাহলে দয়া করে কাহিনীটি শেয়ার করুন, অন্যান্য বন্ধুদের কাছে এই কাহিনীটি পৌঁছে দিন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।